হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব। সেটা হচ্ছে কারচাপস ল বা কিরচফের সূত্রাবলী। তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িতে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারটা টোটাল ডিটেলস বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তো তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা টপিকই খুব গুরুত্বপূর্ণ আছে। এই চ্যাপ্টারে আমরা কোনো বর্তনীর বিভব আর প্রবাহ মাত্রা এইগুলো ক্যালকুলেট করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা পুরো বই অনুযায়ী বা চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করার আগে মৌলিক বিষয়গুলো আলোচনা করে নিই। সেটা যে কি, আমরা এর আগে পড়েছিলাম কি ওহমস ল বা ওহমের সূত্র। ওহমের সূত্র কি বর্তনী ছিল দেখে না। ওহমের সূত্রটা কী ছিল, যদি কোনো বর্তনী থাকে সেখানে ধরলাম হচ্ছে আমার এখানে বিভব হচ্ছে ভি দেওয়া আছে, ওকে ভি, তারপরে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এটা হচ্ছে রোধ আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর বা আই ইকুয়াল টু ভি বাই আর বা আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে দেখে নাও, এখান থেকে এই সমীকরণ থেকে আমরা ভি বের করতে পারবো, এই সমীকরণ থেকে আমরা আই বের করতে পারবো, এই সমীকরণ থেকে আর বের করতে পারবো। তাহলে একটা বর্তনীর আমরা প্রবাহ মাত্রা, নালে বিভব, নালে রোধ, এই তিনটে জিনিস নির্ণয় করি। কারচাপস লতে সেই একই সেমই জিনিস আমরা নির্ণয় করব। তো প্রশ্ন হতে পারে, তাহলে আমার কারচাপস ল আসলো কেন, এটার প্রয়োজন হলো কেন, সেইটা আগে জানতে হবে, তবে আমরা এই সম্পর্কে সমস্ত বিষয়ে আলোচনা করতে পারবো। কোনো চ্যাপ্টার বা কোনো জিনিসের আমার মেন উদ্দেশ্য কি, কেন এটা পড়বো, কিসের জন্য পড়ছে, কী কারণে এটা পড়বো, সেইটা যতক্ষণ জানছো তারপর তোমার ইন্টারেস্ট আসবে না। তোমরা ওহমস ল পড়ে নিয়েছো, ওহমস ল সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে কি, আমরা কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স এইগুলো ক্যালকুলেট করতে পারো সহজেই। এবার বলছে স্যার কারচাপস লতে আমরা একই জিনিস নির্ণয় করবো। তাহলে আমরা কারচাপস ল আসলো কেন, আমরা যদি বিভব, এখান থেকে আমরা কী নির্ণয় করবো, বিভব নির্ণয় করব, কারেন্ট নির্ণয় করব আর রেজিস্ট্যান্স নির্ণয় করবে। এই তিনটে জিনিসই নির্ণয় করবো, যেটা অলরেডি আমরা ওহমস লতে করেছি। তাহলে কেন আবার কারচাপস ল করলো, কারণ হচ্ছে যখন ওহমস ল দেখবে একটা সিম্পল বা সহজ সরল বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বর্তনীটা যখন একটা জটিল রূপ নিয়ে নেবে সেক্ষেত্রে আর ওহমস ল আর খাটবে না। এক্সাম্পল সব তোমাদের বলতে পারি, ধরো একটা বর্তনী আছে আমার এখানে, এটা রোধ আছে, তাহলে এটা ধরো এর ক্ষেত্রে আমি খুব সহজে ওহমস ল লাগাতে পারি। এবার যদি এরকম হয়ে যায় বর্তনীটা, তা দেখে নাও, এইভাবে যদি বর্তনী বাড়তি থাকে, ওকে, তাহলে এরকম কোনো একটা বর্তনী আছে যার এর রোধ ধরলাম, এই যে এটা আছে এর রোধটা কত সেইটা নির্ণয় করতে দিল, আর এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা নির্ণয় করতে দিল, আর এর সাপেক্ষে যে বিভব প্রভেদ হবে সেইটা কত সেটা নির্ণয় করতে দিল। এবার বলো, এই বর্তনীতে আমি ওহমস ল প্রয়োগ করে এই ব্রাঞ্চের বিভব, কারেন্ট বা রোধ নির্ণয় করতে পারবো কি? খুব জটিল, পারা যাবে না। কারণ ওহমস ল আছে কি, সিম্পল একটা বর্তনী আছে সেক্ষেত্রে, বা আমি এর সঙ্গে যদি একটা সমান্তরাল সব একটা রোধ লাগিয়ে দিই সেক্ষেত্রে আমি একটা বের করতে পারবো। এগুলো খুব সহজে এগুলো করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এই বর্তনীটা একটা জটিল বর্তনীর রূপ নিয়ে নেবে, মানে আমার সার্কিট যখন একটা জটিল রূপ হয়ে যাবে, সেক্ষেত্রে আর আমরা ওহমস ল প্রয়োগ করে এই কারেন্ট, রেজিস্ট্যান্স আর পোটেনশিয়াল বা বিভব নির্ণয় করতে পারবো না। সেই কারণে যখন কোনো বর্তনীর জটিল রূপ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কারচাপস ল ব্যবহার করব। এই কারচাপস লটা কি সেটা আলোচনা করব। তাহলে এটা বুঝতে পারলে, তাহলে সহজ সরল বা সিম্পল, তাহলে ওহমস ল প্রয়োজনীয়তা কী ছিল, ম্যাক্সিমাম। কারণ বলতে এখন ম্যাক্সিমাম তুমি যে কোনো মাদারবোর্ড দেখো, মোবাইলের হোক, ক্যালকুলেটর শুরু, যে কোনো ছোট্ট থেকে বড় পর্যন্ত যত রকম মাদারবোর্ড আছে সেখানে যত সার্কিট আছে সব জটিল সার্কিট আছে। তাহলে আমরা ওহমস লর প্রয়োজনীয়তা কী, ওহমস ল তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স, কারেন্ট, পোটেনশিয়াল জিনিসটা কী, সে বেসিক কনসেপ্টগুলো তোমার এখান থেকে ক্লিয়ার হবে। তাহলে ওহমস ল অবশ্যই প্রয়োজন, কারণ তার বেসিক ভিতটা এখান থেকে আমরা শিখছি। তারপরে এটা অ্যাপ্লিকেবল করবো কী করে, বড় বড় বর্তনীতে আমরা কী করে প্রয়োগ করবো, কীভাবে কোন ব্রাঞ্চের কারেন্ট কীভাবে নির্ণয় করবো, বিভব কীভাবে নির্ণয় করবো, সেইটা আমরা শিখবো কারচাপস ল থেকে বা কারচাপের সূত্রাবলী থেকে। তার মানে একটা জটিল বর্তনী আছে, সেই জটিল বর্তনীর কোনো একটা ব্রাঞ্চে
কারেন্ট, রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল কী হবে সেইটা ক্যালকুলেট করার জন্য, যেহেতু এটা আমার ওহমের সূত্র দিয়ে আমরা এটা পারবো না, সেই জন্য কারচাপ সূত্র বলেই আমরা ইউজ করবো, এবং এইটা ব্যবহার করে খুব সহজেই আমরা এগুলো নির্ণয় করতে পারবো। এবং তোমাদের এইগুলো সব বোঝানোর পর অঙ্ক করে দেখাবো যে কীভাবে জটিল জটিল বর্তনীগুলো, যেগুলো খুব টাফ সার্কিট আছে, খুব সহজে কীভাবে আমরা নির্ণয় করবো কারেন্টগুলো বা বিভবগুলো, সেটা তোমার সব বোঝাবো। ওকে, তাহলে আমরা প্রথম আলোচনা করি তাহলে কারচাপ সূত্র। তাহলে আসলে তোমরা বুঝতে পারছো যে কারচাপ সূত্রটা আসলো কোথা থেকে, এই কনসেপ্টটাই মেন। তাহলে আমার যেখানে যখন কোনো একটা বর্তনী একটা জটিল বর্তনী হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কী করবো, কারচাপ সূত্র ব্যবহার করে কারেন্ট, পোটেনশিয়াল এবং রেজিস্ট্যান্সটা নির্ণয় করব। এবার দেখে নাও এখানে মেনলি আমরা কী কী নির্ণয় করছি, দেখেন রেজিস্ট্যান্স আমার বলা থাকবে, রেজিস্ট্যান্স কোনো বর্তনীর রেজিস্ট্যান্স এটা বলা থাকে। তাহলে মেনলি আমার দুটো জিনিস হচ্ছে জানা দরকার, সে হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ। তাহলে কোনো একটা বর্তনীর কোনো একটা শাখা ধরলাম এইটার, ধরলাম এইটার মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আর এর বিভবটা কত সেইটা, এই দুটো আমি নির্ণয় করব। তাহলে এই দুটো নির্ণয় করার জন্য কারচাপ দুটো সূত্র দিয়েছেন। ওকে, সেই সূত্রগুলো কি দেখে নাও। তাহলে এই সূত্র হচ্ছে কি, তাহলে কারচাপস ল। ওকে, কারচাপস দুটো সূত্র দিয়েছেন, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল। ওকে, কেসিএল মানে কি, কে ফর কারচাপস, কারচাপস কারেন্ট ল। আর এটা হচ্ছে কি, কেভিএল মানে কি, কারচাপস, আমি লিখে দিলাম কি আর লিখে, ভোল্টেজ এল ফর ল। তাহলে এই হচ্ছে দুটো, একটা হচ্ছে কারেন্টকে নিয়ে যে সূত্র, একটা সূত্র হচ্ছে কি টোটাল কারেন্টকে নিয়ে ডিল করবে, টোটাল যত রকম ব্রাঞ্চ আছে একটা জটিল বর্তনীর যে কোনো ব্রাঞ্চের কারেন্ট কত হবে, কারেন্ট কত, কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, কোন দিকে প্রবাহিত হবে, সেই সমস্ত মানে কারেন্ট সম্পর্কিত সমস্ত ডিলগুলো সেটা কারচাপস কারেন্ট ল দ্বারা করবো আমরা। আর নেক্সট কোনো বর্তনী কোনো একটা রোধের সাপেক্ষে বিভবটা কত হবে, সেই বিভবটার মান কত বের করবো সেইটা আমরা কেভিএল দ্বারা বুঝবো। তাহলে কেভিএলটা যে কি কার সঙ্গে ডিল করবে, কোনো ব্রাঞ্চের বা কোনো ব্রাঞ্চের একটা রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল সম্পর্কে ডিল করবে হচ্ছে কেভিএল, আর কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেইটা ডিল হবে কি কেসিএল দিয়ে। তাহলে বুঝতে পারলে দুটো পৃথক পৃথক ব্যাপার আছে, এবং এই দুটো সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো। তুমি যদি মন দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখে থাকো কেসিএল উপরে বা কারচাপ সূত্রের উপরে, আমি বলছি তো ভিডিও শেষে তুমি এই সম্পর্কে তোমার যে ভয় আছে কারচাপ সূত্র সম্পর্কে সমস্ত ভয় তোমার দূর হয়ে যাবে, তুমি পুরো মন দিয়ে শুধু ভিডিওটি দেখবে। ওকে, তাহলে দেখে নাও। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে কারচাপস কারেন্ট ল। তো তোমরা হেডিং দাও কারচাপস কারেন্ট ল। তাহলে এখানে হেডিং দাও কেসিএল। ওকে, কেসিএল। তাহলে আমরা কেসিএল জিনিসটা কি সেই সম্পর্কে ডিটেলসটা আলোচনা করার আগে আগের বিবৃতিটা লিখে ফেলি, এই সূত্রটা কি সেটা লিখে ফেলি, তারপরে ডিটেলসটা আমরা আলোচনা করব। তাহলে বিবৃতিটা কী আছে দেখে নাও। তাহলে আমরা লিখব কি, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল 0 হয়। ওকে, তাহলে বিবৃতি লিখে ফেললাম। তাহলে দেখো বিবৃতিটা কী আছে, কী বলেছে ভালো করে বোঝার বিবৃতিটা, তারপরে আমরা এর পুরো ব্যাখ্যাটা আলোচনা করব। তাহলে সূত্রটা কী বলছে, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল 0। তা যে কোনো বিন্দুতে, ওকে বিন্দুতে বলেছে দেখে নাও। ওকে, তাহলে সূত্রটা এটা, তার সূত্রটা কী আছে ভালো করে বোঝো, তারপর তোমাদের ব্যাখ্যাটা বলছি। সূত্রটা কী বলছে দেখো না, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল 0 হয়। তার মানে এখানে বলেছে কি যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির, তা যে কোনো বিন্দু বলেছে,
হ্যাঁ ধরলাম যে কোনো বিন্দু, আমি এটা ধরলাম একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে আমার যে কোনো একটা বিন্দু। তাহলে যে কোনো বিন্দুতে পরিবাহীগুলি, তাহলে এই পরিবাহীগুলো সব দিকে মিলিত হয়েছে এখানে, মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগণিতের যোগফল, তাহলে প্রবাহ। ওকে, তাহলে প্রত্যেকটা পরিবাহের মধ্যে যে প্রবাহ যাচ্ছে সেই প্রবাহগুলো দেখাবো। ধরলাম এইদিকে আমার কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে I1, এটা এইদিকে অভিমুখ ধরলাম, এটা হচ্ছে কারেন্ট হচ্ছে I2, এটা এদিকে যাচ্ছে ধরলাম এটা হচ্ছে I3, আর এদিকে যাচ্ছে কি ধরলাম এটা I4। ওকে, ডাইরেকশান বা অভিমুখ পরিবর্তন হতেই পারে, আমি একটা ধরলাম, যে কোনো একদিকে ধরলাম এটা। তাহলে কী সূত্রের সঙ্গে মেলাও? বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তার মানে কোনো একটা বিন্দু দিয়ে যে কারেন্ট, টোটাল যে প্রবাহ হবে, টোটাল যে কারেন্ট হবে, তাদের বীজগাণিতিক সমষ্টি কী হবে? শূন্য হবে। তার মানে এখানে যদি বলি I1 = I প্লাস I2 প্লাস I3 প্লাস I4 = 0, এটা সাদামাটা হিসাবে বলতে পারি, সূত্র হিসাবে, সূত্র যেটা বলেছে সেই হিসাবে যদি বলতে হয়, তাহলে আমরা বলতে পারি কি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 = 0। কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি। ওকে, পুরো ব্যাখ্যাটা এখনও কমপ্লিট হয়নি, ভালো করে বুঝে না কী বলছি। সূত্রটা তোমরা আরও বলছি, সূত্র যত ভালোভাবে বুঝতে পারবে, ততই তার ম্যাথামেটিক্যাল বা গাণিতিক রূপটাও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে কী বলছে? বর্তনীর যে কোনো বিন্দুতে, তাহলে বিন্দু বলতে কী বোঝায়? এটা, এখানে, এখানে, এটা, এখানটায়, তাহলে এইগুলো সবই হচ্ছে বিন্দু। ওকে, তাহলে এটা হলো, এগুলো হচ্ছে সব বিন্দু। তাহলে যে কোনো বিন্দুতে, এগুলোর মধ্যে যে কোনো বিন্দুতে, বিন্দু বা একে নোড বলা হয়, নোড, NOD, নোড, বিন্দু বা নোড বা মেরু বলা হয়। তার যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির, তাহলে পরিবাহী, এ একটা পরিবাহী আছে, এখানে একটা পরিবাহী আছে, এ একটা পরিবাহী আছে, এ একটা পরিবাহী আছে, তাহলে পরিবাহীগুলির পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। তার মানে এখানে যে প্রবাহ হবে, টোটাল 4টে পরিবাহী, এখানে 4টে পরিবাহী আছে, এখানে 4টে, 5টা, 6টা, যত ইচ্ছা হতে পারে। সোজা কথা, সেই সমস্ত পরিবাহীগুলো যেই বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুতে যে টোটাল যে পরিবাহী হবে, সেই পরিবাহীর মধ্যে যেসব কারেন্ট প্রবাহ হবে বা প্রবাহ মাত্রা হবে, তাদের যোগফল সর্বদা শূন্য হবে। এটা হচ্ছে মেন সূত্র বলেছে। এবার দেখেন নোট হিসাবে তোমার লেখা রাখবে, স্পেশাল কেস বলে দিচ্ছে তোমাদের, এটা নোট হিসাবে লেখা রাখবে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের বইয়ে পাবে না, এই যে ডিটেলস যেগুলো বলছি সেগুলো পাবে না, সেটা ভালো করে শোনো। তাহলে কী হচ্ছে, নোট হিসাবে তোমার লিখে রাখবে যে এখানে কিন্তু ডাইরেকশানটা বলে দেওয়া নেই, যে কোন অভিমুখে আছে সেটা বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে কিন্তু তোমার মানে হিডেন অবস্থা করতে গেলে, যে আমি কারেন্ট দেখানো প্রত্যেকটা সহজ হিসাবে বলতে হয়, যদি কোনো একটা বিন্দু থাকে সেখানে পরিবাহীগুলো যুক্ত অবস্থায় থাকে, তাহলে এটা নয় তো যে প্রত্যেকটা পরিবাহীর শুধু কারেন্টগুলো ভিতরে প্রবেশ করবে, এটা তো নাও হতে পারে। বা এরকম হতে পারে যে বিন্দু সাপেক্ষে যে পরিবাহীগুলো মিলিত হয়েছে পরস্পর, সেখানে প্রত্যেকটা কারেন্ট বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটা নাও হতে পারে। তাহলে হতে পারে কি কিছু কারেন্ট প্রবেশ করবে বা কিছু কারেন্ট বাইরে বেরোবে, ডিপেন্ড করবে তার পোটেনশিয়াল বা বিভবের উপরে। তাহলে সেই জন্য আমি এটা ধরে নিচ্ছি কি, তাহলে এখানে কারেন্টটা যেহেতু পজিটিভ আছে, I1 ঢুকছে, এখানে I2 ঢুকছে, এখানে I3 I4 কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, মানে কিছু কারেন্ট প্রবেশ করছে আর কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে এখানে নর্মালি যেটা বললাম কি সূত্র হিসাবে বলে দিলাম এটা, কিন্তু যে অভিমুখ, কারেন্টের সবার তো অভিমুখ সেম নয়, তাহলে যেহেতু অভিমুখ এখানে সেম নয়, কিছু অভিমুখ আছে, কিছু কারেন্ট আছে কি একটা বিন্দু সাপেক্ষে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, আর কিছু কারেন্ট আছে বিন্দুর দিকে প্রবেশ করছে, তাহলে একটা ডাইরেকশন পরস্পর অপোজিট আছে, তাহলে অপোজিট হলে সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে বলতে পারি, তুমি একটা হিসেবে লিখতে পারো, যে সমস্ত কারেন্ট, যে সমস্ত প্রবাহগুলি প্রবাহ মাত্রার অভিমুখ বিন্দুর বিপরীত দিক হয়, বিপরীত দিকে হয়, সেই সমস্ত প্রবাহ মাত্রা ঋণাত্মক হয়। এবং যে সমস্ত প্রবাহ মাত্রার অভিমুখ বিন্দুর দিকে হয়, সেই সমস্ত প্রবাহ মাত্রা
ধনাত্মক হয়। এটা আরো ভালো করে পড়ে না কি বললাম দেখো না। তা যে সমস্ত প্রবাহ মাত্রার অভিমুখ বিন্দুর বিপরীত দিক বা বিপরীত দিক না বলে আমরা এটাও বলতে পারি যে বিন্দু থেকে বহির্মুখী ওকে বহির্মুখী হয় বা বহির্মুখী দিকে হয় ওকে, তাহলে সেই প্রবাহ মাত্রা কি হবে ঋণাত্মক হবে। মানে এখান থেকে দেখো ব্যাপারটা কি বললাম, এখানটায় যদি আমি বিপরীত দিকটা না বলি তাহলে এই কথা সবথেকে বেস্ট হবে যে বিন্দু থেকে বহির্মুখী, মানে বিন্দু আছে তার থেকে বহির্মুখী হয়, তাহলে সেই সমস্ত প্রবাহমাত্রা কী হবে ঋণাত্মক হবে। এবং যে সমস্ত প্রবাহমাত্রা ওইমুখ বিন্দুর দিকে হয় সেই সমস্ত প্রবাহমাত্রা ধনাত্মক হবে। তার মানে এখানে যদি এখানে যদি বলি তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা সূত্রটা। তাহলে এখানে যদি বলি তাহলে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, তাহলে যেটা দেখো I1 প্রবেশ করছে তাহলে I1 হচ্ছে কি পজিটিভ ওকে, আর I2টা দেখে নাও I2ও প্রবেশ করছে, I2 হচ্ছে পজিটিভ, I3 বাইরের দিকে আছে নেগেটিভ, আর I4 হচ্ছে নেগেটিভ ওকে। তারপর দেখে নাও যেই কারেন্টগুলো বিন্দুতে প্রবেশ করবে সেই কারেন্টগুলো পজিটিভ হবে, যেই কারেন্টগুলো বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে সেই কারেন্টগুলো নেগেটিভ হবে। তার মানে সহজভাবে মনে রাখবে কি হয় P ফর প্রবেশ P ফর পজিটিভ, P ফর প্রবেশ P ফর পজিটিভ, তাহলে যেই কারেন্টগুলো বিন্দুতে প্রবেশ করবে সেইগুলো পজিটিভ হবে, যেই কারেন্টগুলো বিন্দু থেকে বেরিয়ে যাবে সেটা নেগেটিভ হবে ওকে। খুব সহজ ব্যাপার দেখানো, খুব সহজে এটা মনে রাখা যাবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে। যেটা প্রবেশ করবে P ফর প্রবেশ P ফর পজিটিভ ওকে। যদিও বাংলা ইংলিশ ফাইল করে বলছি কারণ এটা মনে রাখার জন্য ওকে, মনে রাখার যে সহজ উপায়, তুমি যেভাবে পারো সেইভাবে মুখস্থ রাখতে পারো, সেইভাবে মনে রাখতে পারো। তো আমি এইভাবে মনে রাখতাম ওকে। তাহলে P ফর প্রবেশ, আর তাহলে প্রবেশ করলে P ফর পজিটিভ, তাহলে যেই কারেন্টগুলো প্রবেশ করবে সেই কারেন্টগুলো পজিটিভ হবে, যেই কারেন্টগুলো বিন্দু থেকে বাইরে বেরিয়ে যাবে সেটা নেগেটিভ হবে বা নির্গমন, N ফর নেগেটিভ N ফর নির্গমন ওকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, তাহলে অভিমুখ যদি কারেন্টের অভিমুখ দেখতে চাই তা যে সমস্ত প্রবাহ মাত্রাগুলো বা যে সমস্ত কারেন্টগুলো বিন্দুর দিকে প্রবেশ করবে সেই সমস্ত কারেন্টগুলো পজিটিভ হবে, আর যে সমস্ত কারেন্টগুলো বিন্দু থেকে বাইরে বেরিয়ে যাবে সেগুলো হচ্ছে ঋণাত্মক হবে। এবারে সূত্রটা আমরা আলোচনা করি। সূত্রটা কি বলা হয়েছিল, তাহলে টোটাল বিন্দুতে যে প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি তার কী হবে শূন্য হবে। তাহলে আমরা বীজগাণিতিক সমষ্টি করি, তাহলে বীজগাণিতিক সমষ্টি কী হবে দেখে নাও, বলতে পারি কি আমরা, তাহলে এবার দেখো কারেন্টটাকে কী হবে, তাহলে I1 কী আছে প্রবেশ করছে তাহলে I1 পজিটিভ, প্লাস I2টা কী হচ্ছে প্রবেশ করছে তাহলে I2 পজিটিভ, প্লাস I3টা কী হচ্ছে দেখে নাও বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস I3, প্লাস I4টাও বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস I4 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আসল সূত্র, এইটা নয় ওকে, এইটা নয়, এইটা ডাইরেকশান। এই যে প্রথম যে লিখেছিলাম এইটাই কিন্তু ডাইরেকশান বা অভিমুখ বলা ছিল না। এবার দেখো এটা অভিমুখ সহকারে সূত্র যেমন খাটলো আর অভিমুখটাও খাটলো। তাহলে সূত্রতে কী বলা হয়েছিল যে কোনো একটা বিন্দুতে যেখানে সমস্ত পরিবাহীগুলো মিলিত হয়েছে সেই বিন্দুটার যে মোট যে প্রবাহ মাত্রাগুলো হবে তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাহলে দেখে নাও এখানে এই যে আমরা এই বিন্দুটা ধরেছি, এই বিন্দুটা কারণ কি I1 I2 I3 I4, তাহলে তার যোগফল নিচ্ছি I1 প্লাস I2 প্লাস I3 কি তার ডাইরেকশান নিয়ে, এর আগে যেটা দেখেছি উইদাউট ডাইরেকশান, এটা ডাইরেকশান নিয়ে মাইনাস I3 প্লাস অফ মাইনাস I4। তাহলে মাইনাস কেন আসছে, তার অভিমুখের জন্য। তাহলে আমরা একে বলতে পারি কি, তাহলে বা I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়াল টু 0। তাহলে বা I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। তাহলে দেখো তাহলে এইটাই হচ্ছে আমার KCL। তাহলে এটা কি বলা হচ্ছে কি KCL কার্চফস কারেন্ট ল। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। তাহলে আমরা যে সূত্রটা বলা হয়েছিল যে বর্তমানে যে কোনো বিন্দুতে পরিবাহীগুলির মধ্য দিয়ে যে সমস্ত প্রবাহ মাত্রাগুলো আছে তাদের যে যোগফল বীজগাণিতিক সমষ্টি শূন্য, সেইটা হচ্ছে এই সূত্রটা, ওটা সূত্র, আর এটা হচ্ছে তার গাণিতিক রূপ। তাহলে কার্চফস কারেন্ট লর গাণিতিক রূপ কী হবে, I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। তারপর দেখে নাও যেই কারেন্টগুলো এই কারেন্টগুলো প্রবেশ করছে এই কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে। এবার এই কার্চফস কারেন্ট লকে বলা হয় নোড অ্যানালিসিস বা মেরু বিশ্লেষণ। কেন বলা হয় সেটা তোমাদের বলে দিচ্ছি দেখে নাও। তাহলে আশা করি কার্চফস কারেন্ট ল ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে এর কেন এখানে নোড অ্যানালিসিস হয় সেটা আমরা আলোচনা করব। আচ্ছা নোড অ্যানালাইসিস বা মেরু বিশ্লেষণ।
নোড অ্যানালিসিস বা মেরু বিশ্লেষণ ব্যাপারটা কি সেটা আমরা ভালো করে বুঝে নিই আগে। তা দেখে নাও কারচার্পস এই কারেন্ট লটা এটা কাকে কেন্দ্র করে ঘুরছে দেখে নাও। আমরা যে কেসিএলটা বের করলাম সেটা একটা বর্তনী কোনটা নিয়ে ধরছে, পুরো টোটাল বর্তনী নিয়ে ভাবছি কি, সেটা ভাবছি না, ভাবছি কি শুধু একটা পার্টিকুলার বিন্দুকে নিয়ে, দেখে নাও একটা বিন্দুকে নিয়ে চিন্তা ভাবনা। তার মানে কারচার্পস কারেন্ট ল বা কেসিএল এর উৎপত্তি হচ্ছে বা এটার মেন কনসেপ্ট হচ্ছে একটা বিন্দু সাপেক্ষে। বিন্দু বলতে পারছে কোনটা, যে পরিবাহীগুলো যেখানে মিলিত হয়েছে, বিভিন্ন পরিবাহীগুলো যেখানে মিলিত হয়েছে সেই বিন্দু, যেখানে মিলে সেখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুর সাপেক্ষে আমরা এই লটা উৎপত্তি হয়েছে। সেই জন্য বলবো কি, তাহলে কারচার্পস কারেন্ট লটা যে কোনো পরিবাহের কোনো বিন্দু সাপেক্ষে যেহেতু নির্ণয় করা হয়, তাই একে বলা হয় কি মেশ অ্যানালিসিস, মেরু বিশ্লেষণ বা নোড অ্যানালিসিস। ওকে, তাহলে এটা শুধু একটা এমসিকিউ কোশ্চেন আছে যে কেসিএলকে মেশ অ্যানালিসিস বলে না নোড অ্যানালিসিস বলে, সেটা কি নোড অ্যানালিসিস। কারণ নোডকে অ্যানালিসিস বলা হয় কারণ এটা একটা বিন্দু সাপেক্ষী প্রভাবমাত্রাগুলো আমরা নির্ণয় করি। এখানে যে টোটাল যে প্রভাবমাত্রা এটা নির্ণয় করছি সেটা বিন্দুকে ঘিরে, যে কতটা কারেন্ট প্রবেশ করলো, কোন কারেন্ট বেরিয়ে গেল, সেখান থেকে সূত্র বের করছি, সেই জন্য একে বলা কি নোড অ্যানালিসিস। নেক্সট হচ্ছে কি যে কনজারভেশন অফ চার্জ, ইলেকট্রিক চার্জ, যে আধান সংরক্ষণ সূত্র, এটা খুব গুরুত্বপূর্ণ আছে দেখো না, আধান সংরক্ষণ সূত্র। তাহলে আধান সংরক্ষণ সূত্র দেখে নাও, কেসিএল দেবে চার্জ কনজারভেশনকে ফলো করে, মানে আধানের যে সংরক্ষণ এটা কেসিএল বা কারচার্পস কারেন্ট ল দ্বারা হয়। মানে এখানে কোনো চার্জ, অর্থাৎ এখানে বলতে পারি যে কোনো বিন্দুর চার্জ স্টোর আকারে থাকে না। কী হয় তোমার দেখে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কারচার্পস কারেন্ট ল আমরা এখান থেকে পেলাম কি দেখে নাও, এখানে আমরা পেলাম কি I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, তাই না। এখন আমরা যে ক্যালকুলেট করে দেখলাম যে কারচার্পস কারেন্ট ল অনুযায়ী কী হলো, I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4। একটা কাজকে উভয় পক্ষে আমি টি গুণ করে দিচ্ছি, তাহলে বলতে পারি বা I1t প্লাস I2t ইকুয়াল টু I3t প্লাস I4t। কী করলাম এবার লিখে দেবে, উভয় পক্ষে টি গুণ করিয়া পাই। তা টি গুণ করলে কী হচ্ছে দেখো না, I1t প্লাস I2t ইকুয়াল টু I3t প্লাস I4t। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার বলতে পারি, আবার আমরা জানি কি I ইকুয়াল টু কিউ বাই টি বা কিউ ইকুয়াল টু IT। ওকে, যেখানে টি হচ্ছে সময় আর I হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে I1 এর জন্য তাহলে বলতে পারি কি, তাহলে অতএব Q1 ইকুয়াল টু I1t, Q2 ইকুয়াল টু I2t, Q3 ইকুয়াল টু I3t আর Q4 ইকুয়াল টু I4t। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে অতএব দেখে নাও এখানে যেটা আছে সেখানে যদি বসিয়ে দিই তাহলে Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4। তাহলে এর মানে কি দেখে নাও, Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4, এর মানে কি, তাহলে এখানে ভালো করে ছবিটা দেখো না, এখানে কী বলছি, তাহলে এটা I1 এটা I2, তাহলে এখানে যে আধান প্রবেশ করছে এই I1 I2 কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে আধান প্রবেশ করছে, তাহলে এখানে যে আধান প্রবেশ করছে এটা কি Q1 প্লাস Q2। তাহলে Q1 আধান প্রবেশ করছে, Q2 আধান প্রবেশ করছে, কোন আধান বেরিয়ে যাচ্ছে, Q3 আধান। আমি পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে Q1, এটা Q2, এটা Q3, এটা হচ্ছে Q4। তারপর ছবিটা ভালো করে দেখে নাও, Q1 Q2 আধান ভিতরে বিন্দুতে প্রবেশ করছে আর Q3 Q4 আধান বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং দেখে নাও Q1 প্লাস Q2 ইকুয়াল Q3 প্লাস Q4, তার যে আধান ভিতরে বিন্দুতে প্রবেশ করছে সেই আধান আর যে আধান বাইরে বেরিয়ে সেই আধান পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, যে বিন্দুতে যেই পরিমাণ আধান প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ আধানই বেরিয়ে যাচ্ছে। তার মানে ওই বিন্দুতে কোনো চার্জ বা আধান জমা থাকে না, স্টোর করে না, তাই না। তার মানে এখানে কোনো আধান নষ্ট হয় না, যেই আধান প্রবেশ করে সেই আধানই বাইরে বেরিয়ে যাচ্ছে। কারণ Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4, তার মানে Q3 ইকুয়াল টু Q1 হবে না আর Q4 ইকুয়াল টু Q2 হবে না, কিন্তু Q1 Q2 যোগ করলে মোট যে আধান হবে Q3 প্লাস Q4 যোগ করলে সেই সেমই আধান হবে। তার মানে যেই পরিমাণ আধান প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ আধান বেরিয়ে যাচ্ছে, তার মানে ওই বিন্দুতে কোনো আধান সঞ্চিত হচ্ছে না। তো এটাই হচ্ছে আধান সংরক্ষণ সূত্র। কারণ কি এখানে কোনো আধান সৃষ্টি হচ্ছে না, দেখুন এখানে কোনো আধান স্টোর হচ্ছে না, ওই বিন্দুতে কোনো আধান থেকে যাচ্ছে না,
পুরোপুরি আধান সমস্ত বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আধান সংরক্ষণ সূত্র কী বলতে পারি, যে মোট আধান ধ্রুবক, অর্থাৎ আধানকে মোট আধান সৃষ্টিও হবে না আর বিনাশও হবে না, যেই পরিমাণ আধান আছে সেই পরিমাণ আধান থাকবে। ওকে, এটাই হচ্ছে আধান সংরক্ষণ সূত্র। দেখে নাও, আধান সংরক্ষণ সূত্রের মেন কনসেপ্ট হচ্ছে কি, কোনো জায়গায় আধান আটকে থাকবে না, যেখানে যতটুকু আধান আছে সেই পরিমাণ আধানটাই সম্পূর্ণ চলে যাবে। মানে এখানে কোনটাই মানে ধ্বংস হচ্ছে না, আর কোনো এটাও না যে এক্সট্রা হচ্ছে, যে Q3 + Q4 আধান বেশি হচ্ছে এখান থেকে, সেইটা হচ্ছে না। মানে কোনো আধানের সৃষ্টি হচ্ছে না, কোনো আধান ধ্বংস হচ্ছে না, যেই পরিমাণ আধান এখানে প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ আধান বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আধান সংরক্ষণ সূত্র। ওকে, তাহলে দেখো আজকের ভিডিও টোটাল তোমাদের KCL সম্পর্কে আলোচনা করলাম। তাহলে বেসিক কনসেপ্ট দেখো, তোমাদের বেসিক যে কনসেপ্টটা আলোচনা করলাম, তো আশা করি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট KCL কি, KCL এর সূত্রটা কি আলোচনা করলাম, আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। KCL থেকে নেক্সট তার গাণিতিক রূপটা কি, সেখান থেকে একে কেন নোড অ্যানালাইসিস বলা হয় সেটা তোমাদের আলোচনা করলাম। আর কি, যে আধান সংরক্ষণ সূত্র। তো আজকে যেগুলো পড়ালাম আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।